আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের অনলাইনে আসার একটা কারণ আছে যে বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে বদলি সিস্টেমটা বিষয় বদলির দাবি। আমার প্রিয় শিক্ষক মহোদয় বৃন্দুরা অনেক দূর দূরান্তে চাকরি করে, কিন্তু এতদিন কোনো বদলি ছিল না। অলরেডি একটা বদলির একটা প্রসেসিং জায়গায় চলে এসেছে। এখন তাদের এই আশা পূরণ হতে চলেছে। যাই হোক, এটাকে কর্তৃপক্ষকে আমরা সম্মান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে বদলির অনেক কয়েকটি আমরা চিঠি পেয়েছি বদলি সম্পর্কে। তবে আমার হাতে একটি চিঠি আছে, আমি এই চিঠিটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই এবং চিঠিটা সম্পর্কে আপনারা একটু অবগত হবেন। অনেক চিঠি আপনারা ওয়েবসাইটে দেখেন, কিন্তু আসলে গুরুত্বপূর্ণভাবে পড়া হয় না বিধায় অনেক সমস্যার সম্মুখীন হয়। তা চিঠিটা ডিজি.গভ.বিডি থেকে আমার চোখে পড়লো, তাই আমি চিঠিটা নিয়ে কথা বলতেছি। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ সংক্রান্ত একটা চিঠি। এই চিঠিটা 22/5/2026 খ্রিস্টাব্দের চিঠি। তো এই চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং দেওয়া আছে, তারিখ দেওয়া আছে 6 মে 2026। আর একটা দেওয়া আছে যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর একটা স্মারক নং দেওয়া আছে। আপনারা জানেন যে বদলি সিস্টেমটা কার্যক্রমে ভূমিকা পালন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে। তো এটা তারিখ, চিঠিটার তারিখ আছে 18 মে 2026। তারপরে আছে যে উপযুক্ত বিষয়সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সূত্রোক্ত যে 1 নং স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত বিভক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 সংশোধিত জারি করা হয়। উক্ত নীতিমালা আলোকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে বদলির নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পূর্ণ করা হবে। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে বলা হলো। এখানে নির্দেশনাটা হচ্ছে এই সফটওয়্যারে যে ডাটা এন্ট্রি করা হবে, সফটওয়্যারে তথ্য ইনপুট, ভেরিফাই এবং চূড়ান্ত যে করা হবে, এর পরিপ্রেক্ষিতে কিছু এখানে নিয়মাবলী দেওয়া আছে যে প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে এবং সেই সাথে উপজেলার থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের, জেলা শিক্ষা অফিসার এবং সেই সাথে আঞ্চলিক উপপরিচালক ও আঞ্চলিক পরিচালকদের নির্দেশনা, এখানে কাজ কখন কিভাবে কাজটা করবে সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। যে প্রতিষ্ঠান প্রধানরা ওনারা টেলিটকে ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে যে প্রথমে তারা কাজ করবে, এই কাজ করবে তারা অনুমোদনের শেষ যে তারিখ সেটা হচ্ছে 10/6/2026 এই যে থেকে কাজ করবে। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সময় দেওয়া আছে 18/6/2026। তারপরে জেলা শিক্ষা অফিসারদের দেওয়া আছে 30/6/2026। তারপরে প্রতিষ্ঠান প্রধান এটা কলেজ পর্যায়ে, কলেজ পর্যায়ে হচ্ছে 10/6/2026। তারপরে আঞ্চলিক উপপরিচালকের দায়িত্বে থাকবে 18/6/2026 এবং আঞ্চলিক পরিচালকের থাকবে অনুমোদনের শেষ তারিখ আছে 30/6/2026। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমি বলে রাখি যে শিক্ষক কর্মচারীদের কোনো ভুল তথ্য ইনপুট করা যাবে না। এটা খুবই সতর্কতা যে ইনপুট, ভেরিফাই বা চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলে দায়ী থাকবেন। যদি ভুল তথ্য এখানে দেওয়া থাকে, দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এটা বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই এটা তারা অবশ্যই ভাববে কাজটা করার জন্য। বদলি সফটওয়্যার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণকে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ
কলেজের ক্ষেত্রে আঞ্চলিক ও পরিচালক আগামী 24/5/2026 তারিখের মধ্যে জুম প্ল্যাটফর্মে সরাসরি এটা মিটিং করে বন্দিশ সফটওয়্যারের ব্যবহারের নিয়মাবলী অবহিত করেছে অবশ্যই। হ্যাঁ, তারপরে আছেন চিঠিটি চিঠিটি পরিচালক মাধ্যমিক পর্যায়ে প্রফেসর মোহাম্মদ শাওকাত হোসেন স্যার এটার সিগনেচারও করছে চিঠিটিতে। যাই হোক, তারপরে চিঠিটির আমি আরো কিছু কথা নিয়ে আলোচনা আসতেছি যে সফটওয়্যারের ব্যবহারের নিয়মাবলী। সফটওয়্যার যে ব্যবহার সফটওয়্যারটা আছে এটা ব্যবহার যে টেলিটকের মাধ্যমে প্রতিষ্ঠান ব্যবহারকারী হিসেবে যারা দায়িত্ব পালন করবে, প্রতিষ্ঠান ও কর্মচারীদের সঠিক তথ্য সংরক্ষণ করবে, শূন্যপদের তথ্য ব্যবস্থাপনা এগুলো বিষয়। আচ্ছা, টেলিটকে প্রবেশ করবে, প্রবেশের আছে স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই। এই ছবিটাতে সুন্দর করে দেওয়া আছে যে সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী। তারপরে সফটওয়্যারটা লগ ইন করবেন, আপনার টেলিটকের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের চোখে পড়বে, যেটা পাশে দেখতেছেন তারপরে এখানে গিয়ে সিস্টেম প্রবেশে করবেন, ইউজার আইডি ব্যবহার করবেন, পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনার পাসওয়ার্ডটি লিখে রাখবেন যেটা ব্যবহার করবেন, ভুলে গেলে আবার একটু সমস্যায় হয়রানিতে পড়বেন। প্রবেশ করবেন, করার পরে আপনারা এভাবে টেলিটকের ওয়েবসাইটে ঢুকে আপনারা গিয়ে কাজ করবেন। তো আমি আপনারা যারা এখানেতে যাবেন অবশ্যই পারদর্শী আপনারা আছেন, সুন্দরভাবে এগুলো ভুল না করে ঢুকবেন। আমি কিছু কথা বলবো আর কি আপনাদের সাথে শেয়ার করব বা সবার সাথে শেয়ার করব যে প্রথম ধাপ শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্য, প্রথম ধাপ। হ্যাঁ, প্রথম ধাপের তথ্যটা সুন্দর করে হালনাগাদ করবেন অবশ্যই। শিক্ষার ধরন সহশিক্ষা এবং বালিকা বা বালক বিদ্যালয়, যে তারপরে অবস্থানের ধরন, প্রতিষ্ঠানটি কোথায় আছে, তারপরে শিফটের স্তরগুলো আছে, ধরন আছে, এগুলো দেখবেন। জেলা উপজেলা সদর থেকে কত দূরে, বিভাগীয় তথ্য এগুলো দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নেবেন। পড়ে নিয়ে কি কি নির্দেশনা আরো দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আপনারা ফলো করবেন। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান তথ্য হচ্ছে পদ ও শূন্য পদে শিক্ষক কর্মচারী তথ্য, স্বামীস্থ কর্মস্থল তথ্য যাচাই, বদলিকৃত শিক্ষকের অবমুক্তি। তো এই তথ্যগুলো পাশে দেওয়া আছে। এখানে আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক তথ্যগুলো দিবেন, এখানে মৌলিক তথ্য দিতে এমপি কোড তো অবশ্যই লাগবে। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের এমপি কোড দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে তারপরে কোন ট্রেডে চালু থাকলে, বৃত্তিমূলক বা ভোকেশনাল ট্রেড চালু থাকলে এগুলো লিখে পূরণ করে তারপরে আপনারা তারপরে ইন নাম্বার দিবেন এবং উপজেলা, তারপরে সহশিক্ষা যা আছে চালু আছে শিপ, এগুলো দিয়ে সাবমিট করবেন। সাবমিট করে তারপরে এখানে প্রাপ্যতা সাপেক্ষে আপনাদের যে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান আছে কিনা সেগুলো যাচাই বাছাই করবেন। যেগুলো নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনায় আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্ট আপলোড করুন একটা শব্দ আছে, পরে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ পদ শূন্য। তারপরে আমরা দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপ পদ ও শূন্য পদের একটা ধাপ আছে। এখানে গিয়ে আপনারা বিষয় অনুসারে অনুমোদিত পদ ও বর্তমান শূন্য পদ রেকর্ড করা হবে। আর এখানে আপনারা শূন্য পদ তথ্য হালনাগাদ করার যে ধাপগুলো, যে পদ ও শূন্য পদে যাবেন এবং পদের ধরন নির্বাচন করুন, তারপরে ক্যাটাগরি নির্বাচন করুন, যেমন যে শিক্ষক যে পদে, তারপরে হচ্ছে বিষয় নির্বাচন করুন, যেমন গণিত, ইংরেজি, তারপর হচ্ছে মোট অনুমোদিত পদ কতটি এটা আছে, তারপর বর্তমান পূরণকৃত পদ লিখুন, তারপরে সিস্টেম সক্রিয়ভাবে শূন্য পদ আছে কিনা, সক্রিয়ভাবে শূন্য পদ হয়েছে কিনা এটা লিখবেন, তালিকা যুক্ত করুন এবং সেটাকে তালিকা যুক্ত করবেন ইনশাল্লাহ। তারপরে বিষয়টা আছে যে এগুলো দিয়ে দিয়ে সুন্দর সুন্দর পড়ে পড়ে, এগুলো অবশ্যই কম্পিউটার যারা কাজ করে তারা অবশ্যই এটা খুবই এক্সপার্ট থাকে, এরা সুন্দর করে এটা
পূরণ করে নেবে। তারপরে তৃতীয় ধাপ আছে শিক্ষক কর্মচারীদের যে তথ্যটা দেওয়া আছে এখানে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। সমস্ত কর্মরত শিক্ষক কর্মচারীদের সম্পূর্ণ রেকর্ড রক্ষণাবেক্ষণ করা, এটাকে গুরুত্বপূর্ণ অবশ্যই দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ। প্রতি শিক্ষক কর্মচারীর জন্য প্রয়োজনীয় তথ্য যে ইন্ডেক্স নম্বর দেওয়া আছে, নাম দিবে, যে বিষয়ের শিক্ষক সেই বিষয়টা উল্লেখ করবে, মোবাইল নাম্বার আছে, নিজ জেলা থাকবে, নিয়োগের ধরন সে কোন ধরনের পদ্ধতির নিয়োগ হচ্ছে, যে কমিটি কর্তৃক না ইন্ডাস্ট্রির সুপারিশ আছে তার, সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র পূরণ করবেন অবশ্যই। এবং তারিখ সাবধানে লিখুন, ডেট পিকার ব্যবহার করুন। তারপরে সে ছবি প্রয়োজনীয় নথি আপলোড করুন, প্রয়োজনীয় নথি যা যা চাবে আপনারা সুন্দরভাবে সেই নথিগুলো দিবেন ইনশাল্লাহ। তালিকায় যুক্ত করুন বাটনে ক্লিক করবে, তারপরে এইভাবে আপনারা কাজ করবেন। এবং যারা প্রধান শিক্ষক আছেন এটা খুবই সেন্সিটিভ ভাবে কাজটা করবেন, যাতে কোনো ভুল টুল না হয় বা পরবর্তীতে কোনো সমস্যায় আপনারা না পড়েন। হ্যাঁ, তারপরে রিপোর্ট গুলো ডাউনলোড করবেন, যে রিপোর্ট গুলো তালিকাভুক্ত করছেন সেগুলো রিপোর্ট অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। তারপরে এগুলো পূরণ করে দিয়ে আপনারা চতুর্থ ধাপ আছে আমাদের, এই যে চতুর্থ ধাপ শিক্ষকদের স্বামী স্ত্রী কোথায় কাজ করেন তা নথিভুক্ত করা, শিক্ষকরা কোথায় কাজ করবে এগুলো নথিভুক্ত করতে হবে। এবং স্বামী স্ত্রীর কর্মস্থল, স্বামীর কর্মস্থল অথবা স্ত্রীর কর্মস্থল এগুলো যাবেন, সার্চ করবেন এবং তাদের সরকারি কর্মচারীদের মতোই আর কি কাজটা করবে নিড আইডি দিয়ে। এবং তারপরে বিভক্ত শিক্ষকদের জন্য বিভক্ত শিক্ষক এর ওই একই সিস্টেমে যাচ্ছে, যে ইন্ডেক্স নম্বর এবং প্রতিষ্ঠানের ধরন লিখে তারপরে হচ্ছে সার্চ করবেন, সংরক্ষণ করবেন সেগুলো ডাটা দিয়ে। তারপরে হচ্ছে আপনারা যাবেন এইভাবে তথ্যগুলো পূরণ করবেন। কর্মস্থলের ধরনটা সঠিক এটা সুন্দরভাবে যাচাই করবেন। সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত এগুলো কিছু তথ্য আছে, আপনারা দেখবেন, এগুলো দেখে পড়ে তারপরে প্রতিষ্ঠান প্রধানদেরকে বলছে যে এগুলো দেখে সুন্দর করে এই তথ্যগুলো পূরণ করবেন ইনশাল্লাহ। তারপরে আপনাদের যে পঞ্চম ধাপে যাবেন, পঞ্চম ধাপে গিয়ে আপনারা দেখবেন যে যে সমস্ত তথ্য লেখা শেষ করার পরে যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা অফিসারের প্রেরণ করা। এই পঞ্চম ধাপে দেখা যায় যে উপজেলা শিক্ষা অফিসারের এটা তথ্য প্রেরণ করবে। প্রেরণের পূর্বে চেক লিস্টটা ভালো করে অবশ্যই পড়ে নেবেন, এটা নেবেন এবং নিশ্চিত করুন যে আপনি সম্পূর্ণ করেছেন, এবং সেটা আপনার নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানের প্রধানদেরকে। তারপরে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা হয়েছে, কর্মরত সকলের রেকর্ড যোগ ও হালনাগাদ করা হয়েছে, এরকম মেনু আসবে। তারপরে কর্মচারীর তথ্য যাচাইয়ে যাবেন এবং মোট কর্মচারী, মোট শূন্য পদ এবং যাচাই অবস্থা এগুলো দেওয়া আছে। আপনারা এগুলো দেখে তারপরে এই পঞ্চম ধাপের শেষের ধাপ আর কি, এই পঞ্চম ধাপটা আপনারা ফিল আপ করে তারপরে কাজ করবেন। তারপরে এখানে প্রতিষ্ঠানের যে মূল তথ্যগুলো দেওয়া আছে এগুলো থেকে আপনারা সমস্ত দিয়ে দেখে ভালো করে বুঝে তারপরে সাবমিট দিয়ে রিপোর্টগুলো ডাউনলোড করে রাখবেন। আর সর্বশেষে কয়েকটি কথা বলতে চাচ্ছি, যে নতুন প্রতিষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষমান শিক্ষক তালিকা, নতুন যে প্রতিষ্ঠানে যাবেন সেটা অপেক্ষমান তালিকা থাকবে এবং স্থানান্তর মুক্তির তারিখ থেকে 10 দিনের মধ্যে নতুন প্রতিষ্ঠান যোগদান বাধ্যতামূলক। এখানে কথাটা বলা হচ্ছে যে স্থানান্তর মুক্তির তারিখ থেকে 10 দিনের মধ্যে নতুন প্রতিষ্ঠানে যোগদান বাধ্যতামূলক। তারপরে স্থানান্তর অনুমোদনের জন্য অপেক্ষমান, স্থানান্তর অনুমোদনের জন্য অপেক্ষমান মহাপরিচালক কর্তৃক অনুমোদিত স্থানান্তর 10 দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন প্রয়োজন, এটা আছে, এটা গ্যাপ থাকবে, এগুলো যখন কার্যক্রম করবে তখন এগুলো প্রবেশ করে ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন না আপনারা। তাই এই হলো বদলির যে বিষয়। একটু চিঠিটা আমার কাছে আসলে চিঠিটা সম্পর্কে আমি আসলে কথা বলছি। এই যে বদলির লক্ষ্যে যে তথ্যগুলো যে সংগ্রহ সংক্রান্ত যে বিষয়টা, এটা আসলে এটা খুব একটা জিনিস এগিয়ে গেছে আমাদের বদলি বিষয়। আশা করি শিক্ষকরা যে একটা মানসিক দুশ্চিন্তায় ভুগত, এই দুশ্চিন্তা আর ভুগবে না। অবশ্যই এটা থেকে একটা সুফল আসবে এবং বদলি কার্যক্রমটা যদি দ্রুত বেগে হয়ে যায়
তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষকদের একটা মানসিক একটা উত্তোলন আসবে, যে মানসিক যে একটা চাপ প্রেশার ক্রিয়েট করতো, এই ক্রিয়েট থেকে তারা মুক্তি পাবে। যে আমরা যদি দূরে কোনো কোথাও চাকরি পাই, তাহলে আমার মনে হয় যে পরবর্তী সময় কোনো সমস্যা হবে না। যে বদলি যেহেতু আছে, তাহলে দেখা যায় যে শর্তগুলো আছে, বদলি যে শর্তগুলো, এগুলো অবশ্যই সুন্দরভাবে পূরণ হবে, এবং সেটা দেখা যাচ্ছে যে আম, তারা আগ্রহ হবে দূর দূরান্তে চাকরি করতে। সেখান থেকে যেহেতু বদলি হয়ে আসতে পারবে, নিজের নিজ হোম ডিস্ট্রিক্টে আসতে পারবে বা বাড়িতে আসতে পারবে, পরবর্তী সময়ে বাড়ি থেকে চাকরি করতে পারবে। তাহলে মেধাবীরা এর মধ্যে অন্তর্ভুক্ত অবশ্যই হবে। মেধাবীরা চাইবে যে আমি একজন বাড়ির দিকে যায় বসে চাকরি করতে পারবো, এটা প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। যাই হোক, এই অবশেষে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে আবারও যে বদলি সিস্টেমটা দ্রুত চালু হয়ে যাক, এবং শিক্ষকদের এই কষ্ট থেকে এটা উপভোগ করুক। এই জন্য যে কর্তৃপক্ষ আছে, বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টকে অনুরোধ করবো এটা যেন কোনো টালবাহানা না করা হয়, এটা যেন কোনো ধরনের বিভ্রান্ত করা না হয়, বা কেউ বিভ্রান্ত যাতে করতে না পারে। এটা আসলে জাতি গঠন করতে গেলে শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বদলি সিস্টেম বা বিভিন্ন জাতীয়করণ, বেতন বৃদ্ধি, এগুলো গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের দেশটি একটি উন্নত পর্যায়ে চলে যাবে আশা করি। এই বলে আমি আমার বক্তব্য, এই বলে আমি আমার যে আলোচনাটা এটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।